Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। আর শুরুতেই ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। চেন্নাই টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের ভরাডুবির দিনে ৩০৮ রানের লিড নিয়েছে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ভারতীয় বোলিং তাণ্ডবে ১৪৯ রানে গুটিয়ে যায় টাইগাররা। ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন আবারও ফিরে এলো পুরনো বাংলাদেশ। ব্যাটিংয়ে কি হতশ্রী পারফরমেন্স। ইনিংস শুরু করতে নেমে সালমান ইসলাম ব্যাটিং করেছেন ভীত সন্ত্রস্ত হয়ে। হাত পা কাঁপিয়ে কোনো মতে ৬ বল খেলে তড়িঘড়ি করে বুমরার বলে ব্যাট ছেড়ে দিয়ে বোল্ড হয়ে ফেরেন সালমান। নবম ওভারের প্রথম বলে আকাশদ্বীপের ইনকামিং ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন জাকির। পরের বলে অভিজ্ঞ মুমিনুল হকের স্টাম্পও উপড়ে গেলে ২২ রানে তৃতীয় উইকেটের দল বাংলাদেশ। দলের বড্ড প্রয়োজনে আবারও ব্যর্থ নাজমুল শান্ত। মোহাম্মদ সিরাজের স্ক্র্যাম্বল ডেলিভারিতে পরাস্ত হয়ে স্লিপে ধরা পড়েন কোহলির হাতে। মুশফিকুর রহিমও থিতু হতে পারেননি। মাত্র ৮ রানে এই ব্যাটারকে বুমরা ফেরালে ৪০ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। এরপর সাকিব আল হাসান দলের হাল ধরার চেষ্টা করেন। লিটনকে সাথে নিয়ে তার জুটিটাও চলছিল ভালোই, কিন্তু স্কোরবোর্ডে ৫১ রান যোগ হবার পর লিটন দাস অপ্রয়োজনীয় শটস খেলে আউট হলে ৯১ রানে পড়ে ষষ্ঠ উইকেট। সাকিব ফেরেন দুর্ভাগ্যের শিকার হয়ে রিভার্স সুইপ করা বলটি মাটিতে না লেগে সাকিবের জুতায় আঘাত করে পৌঁছে যায় ঋষভ পন্তের গ্লাভসে। ইনিংস সেরা ৩২ রান করেন সাকিব। পরের গল্পটা সবার জানা। মেহেদী মিরাজের নিঃসঙ্গ লড়াই। হাসান মাহমুদ ৯, তাসকিন ও নাহিদ রানা সমান ১১ রানের ইনিংস খেলে ফিরলে মিরাজ অপরাজিত হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন ২৭ রান করে। মাত্র ১৪৯ রানে অল আউট বাংলাদেশ। তবে অতিথিদের ফলোয়ানে ব্যাটিংয়ে না পাঠিয়ে আবারও ব্যাটিং শুরু করে ভারত। এবারও বল হাতে ভালো শুরু পায় বাংলাদেশ। শুরুতেই রোহিত শর্মাকে ফেরান তাসকিন আর জয়সওয়াল পরাস্ত হন নাহিদ রানার পেসে। ২৮ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। বিরাট কোহলিকে ইনিংস বড় করতে দেননি মিরাজ। তবে গিল ৩৩ আর পন্থ ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করলে ৩ উইকেটে। স্কোরবোর্ডে ভারতের রান ৮১। দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড দাঁড়িয়েছে ৩০৮। এর আগে অবশ্য দ্বিতীয় দিনের শুরুটাও বল হাতে ভালো ছিল। জাদেজা, অশ্বিন, আকাশদ্বীপকে ফেরান তাসকিন আর হাসান মাহমুদ বুমরাকে নিজের পঞ্চম শিকারে পরিণত করলে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অল আউট হয় ভারত। ভারত সফরে আবারও ব্যর্থ টাইগারদের ব্যাটিং ডিপার্টমেন্ট। চেন্নাই টেস্ট এখন পঞ্চম দিন যাচ্ছে না, এটা প্রায় নিশ্চিত। চতুর্থ দিনে যাবে কি সেই প্রশ্নটাও উঠতে পারে মনে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন উইকেট ভালো ছিল। বাজে শটস খেলে আউট হয়েছে অধিকাংশ বাংলাদেশি ব্যাটার, বলছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে এক সিরিজ জয়ে বদলে যায়নি বাংলাদেশের ক্রিকেট, সেটা মনে করিয়ে দিলেন তামিম। সেই সাথে এই টেস্টে আর টাইগারদের ঘুরে দাঁড়ানোর সুযোগও দেখছেন না তিনি। চেন্নাই থেকে হাসানুর রহমানের রিপোর্ট। বিদেশের মাটিতে বাংলাদেশের খেলা মানেই ধারাভাষ্যকার হিসেবে টাইগারদের প্রতিনিধিত্ব এতদিন করে এসছেন আতাহার আলী খান। তবে এবারের ভারত সফরটা ব্যতিক্রম। আতাহার আলী খানের সঙ্গে এসেছেন বাংলাদেশের আরেক কিংবদন্তি তামিম ইকবাল খান। তামিম ইকবাল ভারত সফরে ধারাভাষ্য করছেন, টেস্টের পাশাপাশি করবেন টি-20তেও। কেমন হচ্ছে হার্ষা ভোগলেদের সাথে তামিমের ধারাভাষ্যের অভিজ্ঞতা? কমেন্ট্রিটা কেমন এনজয় করছেন? নতুন একটা চ্যালেঞ্জ এসেছে। নতুন চ্যালেঞ্জ, এটা একটা এমন জিনিস যেটা আমি কালকেও বলেছি যে এটাকে যদি প্রফেশন হিসাবে নিতে চাই তাহলে এখানে অনেক কিছু শেখার আছে। খুবই নতুন। যাদের সাথে কমেন্ট্রি করছি তাদের এক্সপিরিয়েন্স হলো ২০ বছরের, আর আমার হলো ২ দিনের। সো বাট এখন পর্যন্ত ভালো এনজয় করতেছি। বাট এটাও সত্যি কথা যে এখানে আসলে টেকনিক্যালি আরও অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সো এটাকে প্রফেশন হিসাবে যদি নিই তাহলে এই সব জিনিসগুলো শিখতে হবে। ধারাভাষ্য দেওয়ার সুবাদে বাংলাদেশের চেন্নাই টেস্টের খেলার প্রায় প্রতিটি বলই নিখুঁতভাবে দেখছেন তামিম ইকবাল। কেন বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়? তামিমের কাঠগড়ায় ব্যাটাররা। অধিকাংশ উইকেটে ব্যাটাররা ছুড়ে এসেছেন মাঠে। ব্যাটিংটা ডিসঅ্যাপয়েন্টেড ছিল, আমি শিওর। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে, কারণ উইকেটে তেমন খুব বেশি একটা কিছু ছিল না কম্পেয়ার টু প্রথম দিনের। তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হতো। কিছু ডেলিভারি প্রথম দিনের, তো ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক, তাহলে খেলাটা একটু ইন্টারেস্টিং হতো। কিছু ডেলিভারি, ইউ আর ফেসিং জাসপ্রীত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড, বাট সাথে আমরাও কিছু ভুল শট খেলেছি।
পাকিস্তান সফরে ভালো ব্যাটিং করা বাংলাদেশি ব্যাটাররা কেন মুখ থুবড়ে পড়লো চেন্নাইতে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে তামিম করলেন পাল্টা প্রশ্ন, এক সিরিজেই কি আসলেই বদলে গেছিল বাংলাদেশ? তামিমের কথায় যুক্তি আছে, রাওয়ালপিন্ডিতেও তো ব্যর্থ ছিল টপ অর্ডার। একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না, আর একটা ম্যাচ খারাপ খেললে এটা চেঞ্জ করে ফেলা উচিত না। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। চেন্নাই টেস্টের এখন যা অবস্থা তাতে বাংলাদেশের হার সময়ের ব্যাপার মাত্র। তামিমও বলছেন ঘুরে দাঁড়ানোটা প্রায় অসম্ভব। Difficult, very difficult, but cricket is an uncertain game. Anything can happen, but if you want my honest opinion, it is very difficult. হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। সবশেষ 4 ইনিংসে রান করেছেন 263, গড় 131.5, কিন্তু তারপরও ব্যাটিং করতে হয় 8 নম্বরে বোলারদের সাথে নিয়ে। বলছি মেহেদী হাসান মিরাজের কথা। ওপরে ব্যাটিং করার আকুতি থাকলেও তা পূরণ হয় না তার, কিন্তু ব্যক্তি মিরাজের চাওয়াকে বাদ দিন, দলের প্রয়োজনে কি মিরাজকে ওপরে সুযোগ দেওয়া উচিত নয়? অপরাজিত 81, 77, 78, আবার অপরাজিত 27, এই 4 সংখ্যা মিরাজের সবশেষ 4 ইনিংসের রান। এটা স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে মিরাজ ব্যাট হাতে কতটা ভালো ছন্দে আছেন। কেবল এই 4 ইনিংসই নয়, এর আগের 10টি ইনিংস দেখুন, মিরাজের 2 থেকে 3টে 50 পাবেন নিশ্চিত। ওয়ানডেতেও সমানে হাসছে মিরাজের ব্যাট হাতে দারুণ পারফর্ম করতে থাকা মিরাজ বল হাতে তো অবদান রাখছে নিয়মিতই। মিরাজ নিজেও বারবার এই আকুতিটা জানিয়েছেন আরেকটু উপরের দিকে ব্যাটিং করার সুযোগের। কিন্তু ধরে নিলাম ব্যক্তি মিরাজের এই চাওয়ার কোনো মূল্য নেই, দলের স্বার্থটাই সবার আগে। কিন্তু একবার চিন্তা করুন তো, বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হচ্ছে নিয়মিতই, তাদের একজনকে বাদ দিয়ে কি আরেকজন লোয়ার মিডল অর্ডার ব্যাটার নেওয়া যায় না? কিংবা মিডল অর্ডার ব্যাটার যার উপরে ব্যাটিং করবেন মিরাজ, অন্তত মিরাজ 7 নম্বরে ব্যাটিংয়ে নামলে 8-এ যেন আরেকজন ব্যাটারকে পান তিনি, কিংবা 6-এ নামলে 7 নম্বরে আরেকজন কেউ থাকে তাকে সঙ্গ দেওয়ার মতো। প্রায় প্রতি ইনিংসে কি তাসকিন, নাহিদ রানা, হাসান মাহমুদদের নিয়ে লড়াই করতে হবে তাকে? এই কাজটা কতটা কঠিন। আরেকজন ব্যাটারকে নিয়ে যদি মিরাজ লড়াই করার সুযোগ পান, তাতে তার ব্যক্তিগত ব্যাটিং স্কিলের যেটা প্রদর্শন করার তিনি সুযোগ পাবেন, আর সেটি করে দেখাতে পারলে দল আদতে উপকৃত হবে। তাই তো এটাই সঠিক সময় হয়তো টিম ম্যানেজমেন্টের সংশ্লিষ্ট সবার ভাবার, চিন্তা করার, বিবেচনা করার, মিরাজকে কি আর একটু উপরের দিকে প্রমোশন দেয়া যায় না? না দিলে কিভাবে ভবিষ্যৎ সাকিবের উত্তরাধিকারী তৈরি করবেন আপনি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত। চেন্নাইয়ে খেলা দেখতে গিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় হতাশ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। লিটন সাকিবদের থেকে আরও ভালো ব্যাটিং আশা করেছিলেন ফাহিম। পাকিস্তানের ধারাবাহিকতা ভারতে ধরে রাখতে না পারায় হতাশ ফাহিম। অবশ্য সবচেয়ে বেশি হতাশ করেছে টপ 4 ব্যাটার। লিটন সাকিবের জুটিতে আশা দেখলেও আশাহত হতে সময় নেয়নি। রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের আউট হওয়াকে বলছেন দলের প্ল্যান। দলের মধ্যে এটা একটা সিদ্ধান্ত, স্পিনে এই ব্যাপারটাকে কাজে লাগানো, রিভার্স সুইপ করে রানটাকে বাড়িয়ে নেওয়া যদি সেটা সম্ভব হয়। বাট যার যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সে সেটা অবশ্যই করতে পারে। বাট ডেফিনেটলি আমার মনে হয় না সাকিবকে আমরা খুব বেশি ধরনের শট খেলতে দেখেছি এর আগে। বাট হি প্রবাবলি টুক হিজ চান্স, কারণ ওই সাইডে ফিল্ডার একেবারেই ছিল না। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।